আমি একটি ক্লাসের মধ্য দিয়ে নৌকা পারাপার সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলোর মূল যে কনসেপ্ট এটি নিয়ে আলোচনা করব এবং এই পুরো ক্লাসটি তুমি যদি মনোযোগ দিয়ে দেখো, আশা করি এই ক্লাসটি করার পর থেকে নৌকা পারাপার সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানগুলো তুমি নিজে নিজেই সলভ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি খন্দকার মোহাম্মদ শাহ আলম ফিজিক্স শিখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি ভেক্টর চ্যাপ্টারের লেকচার নাম্বার 4। কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। আমরা আজকে সলভ করছি নৌকা পারাপার সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই নদী নৌকা পারাপার সংক্রান্ত সমস্যাগুলোকে আমি 3টি সিচুয়েশনে ভাগ করে প্রতিটি সিচুয়েশনের জন্য 4টা করে প্রশ্ন, 3 4 12টা ছোট ছোট প্রশ্নের মধ্য দিয়ে আমি পুরো এই নদী নৌকা পারাপারের পুরো কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। তো তোমরা শুরু থেকে খাতা কলম নিয়ে বসে যাও এবং প্রয়োজনীয় তথ্যগুলো বা ইনফরমেশনগুলো নোট করো। প্রথমে আমরা একটু সিচুয়েশনটা বুঝি। আমাদের প্রথম যে সিচুয়েশন সেটি হচ্ছে, দেখো এখানে একটি নৌকাটাকে আমরা বিস্তৃত বস্তু হিসেবে চিন্তা না করে একটি বিন্দু বস্তু হিসেবে চিন্তা করব। ধরো এ বিন্দুতে একটি নৌকা অবস্থান করছে, নৌকাটা এই পার থেকে ওই পারে যেতে চায়। এখন নৌকাটা এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য নৌকাটার নিজস্ব একটা বেগ আছে ভি এবং স্রোতের বেগ আছে, স্রোত এদিকে ক্রিয়া করছে, স্রোতের বেগ হচ্ছে ইউ। নৌকা এবং স্রোত তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। এখন নৌকাটা আমি যে 3টা সিচুয়েশন ভাগ করেছি, একটা হচ্ছে আলফার মান যদি 90 ডিগ্রির চেয়ে কম হয়, দেখো আলফার মানটা যদি 90 ডিগ্রির চেয়ে কম হয় তাহলে নৌকাটা স্রোতের অনুকূলে রওনা দিচ্ছে। ঠিক 90 ডিগ্রি কোণে রওনা দিলে নৌকাটা সোজা রওনা দিচ্ছে। আলফা যদি এখানে 90 ডিগ্রি হয় তাহলে নৌকাটা ঠিক সোজা রওনা দিচ্ছে, অর্থাৎ অনুকূলেও না প্রতিকূলেও না। আর আলফার মানটা যদি 90 ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে নৌকাটা স্রোতের প্রতিকূল করে রওনা দিচ্ছে। সো এই হচ্ছে মোট 3টা সিচুয়েশন এবং প্রত্যেকটা সিচুয়েশনের জন্য আমরা 4টা করে প্রশ্ন, মোট 3 4 12টা প্রশ্ন সলভ করব। আচ্ছা, তো প্রথমে দেখো এই যে নৌকাটা আলফা কোণ করে রওনা দিচ্ছে, তো নৌকাটা আসলে কোন দিকে যাবে? স্রোত নিতে চায় এদিকে, নৌকাটা নিজে যেতে চায় হচ্ছে এদিকে। তো নৌকাটা কি এদিকে যাবে নাকি স্রোতের দিকে যাবে? নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা সামন্তরিকের সূত্রের লব্ধির মান এবং দিক নির্ণয় করেছি। তো নৌকাটা হচ্ছে এখানে সামন্তরিকের কর্ণ বরাবর অগ্রসর হবে। আমরা যদি এটি একটি চিত্রের মাধ্যমে দেখি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি নৌকাটা, এই যে নৌকার বেগ এবং স্রোতের বেগ এদেরকে দিয়ে যদি একটা সামন্তরিক তৈরি করো তাহলে এই সামন্তরিকের যে কর্ণ, এই কর্ণ বরাবর নৌকাটি আলটিমেটলি এটাই হচ্ছে নৌকাটার লব্ধির মান এবং দিক এই বরাবর। তো আমাদের প্রথমত যেটা বের করতে হবে সেটা হচ্ছে নৌকাটির লব্ধির বেগের মান কত এবং নৌকাটির লব্ধির দিক কোন দিকে। তো এটা বের করার জন্য দেখো আমরা অলরেডি আমাদের সূত্র নিশ্চয়ই মনে আছে তোমাদের, আমরা সামন্তরিকের সূত্রর লব্ধির মান বের করেছিলাম, যেখানে এখানে ছিল হচ্ছে পি কিউ দিয়ে পড়েছিলাম আমরা। তো এখানে যেহেতু স্রোতের বেগ ইউ এবং নৌকার বেগ ভি এবং মধ্যবর্তী কোণ আলফা, সো এখানে ইউ ভি এবং আলফা দিয়ে লিখবো আমরা সূত্রটাকে। এবং আমরা এখানে আসলে কোনো অঙ্ক করব না, জাস্ট শুধু তোমাদের স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করছি। অঙ্ক করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। সো মূল কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। তো আমি তোমাদের কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করতে পারো। ধরো নৌকার বেগ দিলাম হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ দিলাম 6 মিটার পার সেকেন্ড, স্রোতের বেগ হচ্ছে 6, আর আলফার মান দিলাম হচ্ছে ধরো 40 ডিগ্রি। তুমি ক্যালকুলেটর চেপে মান বের করে দেখো লব্ধির মান কত হয়। আর লব্ধির দিক বের করার জন্য আমরা সূত্র পড়েছিলাম, এখানে ছিল হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তো এখানে তুমি অনেক স্টুডেন্টই আসলে কনফিউশনে পড়ে যায় যে পি এবং কিউ কোনটার জায়গায় ইউ আর ভি বসাবো। আমার এখানে তো পি কিউ দেওয়া নেই, আমার তো দেওয়া আছে ইউ ভি। তো এটা তোমাদেরকে আমি কিন্তু সূত্র পড়ানোর সময় বিস্তারিত আলোচনা করেছি, যেটাকে তুমি রেফারেন্স হিসেবে নিচ্ছ, অর্থাৎ এই থিটা কোণটা যার সাথে, থিটা কোণটা কার সাথে? স্রোতের সাথে। স্রোত হচ্ছে আমাদের রেফারেন্স। সো এখানে এই পি এর জায়গায় স্রোতের বেগটাকে লিখবা, আর বাকিটা হচ্ছে এই কিউর জায়গায় ভি লিখবা, সাইন আলফা, আলফা তো হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো আমাদের এখানে এই লব্ধির মান এবং দিক নির্ণয় করতে গেলে দুইটার ক্ষেত্রেই আমার
জাস্ট 3টা ইনফরমেশন দরকার হচ্ছে। এক হচ্ছে নৌকার বেগ কত, স্রোতের বেগ কত, তাদের মধ্যবর্তী কোণ কত। এই 3টে ইনফরমেশন দেয়া থাকলে, উদ্দীপকে দেয়া থাকলে আমরা লব্ধির বেগ এবং লব্ধির দিক এটা ইজিলি বের করে ফেলতে পারছি। তাহলে 2টা প্রশ্ন হয়ে গেল। 3 আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর এই 2টা প্রশ্ন একটু ভালো করে আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি যে এইটা একটু ভালো করে বুঝতে পারলেই আমাদের নদী নৌকার অঙ্কের অনেকটাই তোমার ক্লিয়ার হয়ে যাবে। সেটি হচ্ছে নৌকাটা এই পার থেকে ওই পারে যেতে কত সময় লাগবে, মানে সে রওনা দিয়েছে এ থেকে পৌঁছাচ্ছে হচ্ছে সিতে। তো এ থেকে রওনা দিয়ে যে সিতে পৌঁছাচ্ছে, সো এই পার থেকে ওই পারে যেতে তার কত সময় লাগবে এটা বের করব। এবং এখানে দেখো এ থেকে সি পর্যন্ত পৌঁছানোতে আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, এ বি এবং সি। মানে এখানে 3টা ডিসপ্লেসমেন্ট আছে। নৌকাটা এ থেকে সিতে যেতে তার একটা উলম্ব ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেটি হচ্ছে এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ নৌকাটা এই বরাবর সরেছে। আর নৌকাটার একটা অনুভূমিক ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেটা হচ্ছে বি থেকে সিতে। এবং এই 2টা ডিসপ্লেসমেন্টের যে ভেক্টর যোগফল সেটি হচ্ছে আমাদের এ থেকে সি। অর্থাৎ এ থেকে সিটা হচ্ছে নৌকাটার অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট। অ্যাকচুয়ালি নৌকাটার ইনিশিয়াল পজিশন ছিল এতে এবং ফাইনাল পজিশন হচ্ছে সিতে। তাহলে এটা হচ্ছে তার সরণ, অ্যাকচুয়াল সরণ। আর এই সরণটাকে আমরা চিন্তা করতে পারি 2টা অংশে ভাগ করে, একটা হচ্ছে উলম্ব বরাবর এ বি, আর একটা হচ্ছে অনুভূমিক বরাবর সেটি হচ্ছে বিসি। এবং এ থেকে সিতে যেতে নৌকাটার যে সময়টা লেগেছে এই সময়ের মধ্যেই কিন্তু সে এই উলম্ব দূরত্ব অতিক্রম করেছে এবং ওই সময়ের মধ্যে সে এইটুকু অনুভূমিক দূরত্ব অতিক্রম করেছে। টাইম কিন্তু একটা স্কেলার রাশি। টাইম কিন্তু আমাদের এই জায়গাগুলোতে আমাদের মানে এই উলম্ব দূরত্বের টাইম, অনুভূমিক দূরত্বের জন্য টাইম এবং অ্যাকচুয়াল যে দূরত্ব এই টাইম একই ঘটনা, যেহেতু টাইম একই। আচ্ছা, তাহলে এখন আমরা এই ব্যাপারটাকে একটু অ্যানালাইসিস করব। তার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে একটু আমরা নৌকার বেগটাকে ভেক্টর বিভাজন করে, আমরা যেহেতু উলম্ব বরাবর এবং অনুভূমিক বরাবর ডিসপ্লেসমেন্ট চাচ্ছি, তো নৌকার বেগটাকে আর আমরা এদিকে রাখবো না। আমরা নৌকার বেগটাকে 2টা অংশে বিভাজন করে নিব। আলফা কোণে আমি যদি নৌকার বেগটাকে ভেক্টর বিভাজন করি, তাহলে এই দিকের অংশটা হবে হচ্ছে ভি কজ আলফা, আর এই দিকের অংশটা হবে হচ্ছে ভি সাইন আলফা। তোমরা ভেক্টর বিভাজন নিশ্চয়ই মনে আছে তোমাদের, যে আমরা যেটাকে বিভাজন করব, যেদিকে কোণ থাকবে সেই দিকটা হচ্ছে ভূমি, সেই দিকটা হবে হচ্ছে যেটাকে বিভাজন করব সেটা ইন্টু কস, আর লম্ব দিকটা হবে হচ্ছে যেটাকে বিভাজন করব সেটা ইন্টু সাইন। তাহলে এইবার এবং আরেকটা জিনিস বলেছিলাম যে আমরা যখন কোনো একটা ভেক্টরকে বিভাজন করে ফেলবো তখন মনে মনে চিন্তা করতে হবে যে ওটার কাজ শেষ, মানে আমরা বিভাজন অংশ নিয়ে নিয়েছি। এইবার দেখো আলটিমেটলি নৌকাটার উপর অনুভূমিক বরাবর কি কি বেগ কাজ করছে? 2টা বেগ কাজ করছে। একটা হচ্ছে নৌকার বেগের একটা অংশ ভি কজ আলফা, আর একটা হচ্ছে স্রোতের বেগ, সেটা হচ্ছে ইউ। তার মানে ইউ প্লাস ভি কজ আলফা, এই 2টা বেগ মিলে নৌকাটাকে এই বরাবর নিতে চায়। অর্থাৎ নৌকাটার যে অনুভূমিক বরাবর সরণ হয়েছে এটার জন্য ভূমিকা পালনকারী বেগ হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। এটা খুব ভালো করে বোঝো। এই জায়গাটা মানে নৌকাটাকে সরাচ্ছে, এদিকে সরাচ্ছে যারা, সেই বেগটা হচ্ছে এটা। আর নৌকাটাকে উলম্ব বরাবর সরাচ্ছে যেটা, সেটা কোনটা? সেটা হচ্ছে ভি সাইন আলফা। ভি সাইন আলফা বেগটা এটি নৌকাটাকে এই পার থেকে ওই পারে নিয়ে যেতে চায়। তো নৌকাটা তো আসলে এই বরাবর এবং এই বরাবর, এটার মাঝামাঝি একটা বরাবর ওই পারে গিয়েছে। তার মানে তার 2টা ডিসপ্লেসমেন্টই হয়েছে, অনুভূমিক ডিসপ্লেসমেন্ট হয়েছে, উলম্ব ডিসপ্লেসমেন্ট হয়েছে, 2টা একসাথে মিলে নৌকাটা কোনাকুনি গেছে। তাহলে এইবার আমরা যদি দেখো, এইবার আমরা নৌকাটার এই যে তার কোনাকুনি বরাবর গেল, নৌকাটা অ্যাকচুয়ালি এ থেকে সে সিতে পৌঁছালো শেষ পর্যন্ত। তো এই যে এ থেকে সিতে পৌঁছাতে তার কতটুকু টাইম লেগেছে এটি বের করার জন্য তোমরা যে কৌশলটা অনুসরণ করবে সেটি হলো উদ্দীপকে বা গাণিতিক সমস্যায় দেখবে কোন সরণটা দেয়া আছে উদ্দীপকে। দেখবা অধিকাংশ ক্ষেত্রেই এ থেকে বি এই সরণটা দেয়া থাকে। সমস্যা নেই যদি এটা দেয়া থাকে, বি থেকে সি দেয়া থাকবে অথবা এ থেকে সি দেয়া থাকবে। যেটাই দেয়া থাকুক, তোমার এখানে যে বেসিকটা আমি মানে এখানে ক্লিয়ার করব, এটা
খুবই খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা গতির যে সূত্র শিখেছি এস সমান সমান ভিটি, সমবেগের সূত্র, এস সমান সমান ভিটি। তুমি বলতে পারো স্যার এখানে সমবেগের সূত্র কেন ইউজ করব, ত্বরণ কি আছে কি না? উত্তর হচ্ছে না, এখানে ত্বরণ নাই। দেখো নৌকাটার একটা নির্দিষ্ট বেগ আছে, সেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না। স্রোতেরও একটা নির্দিষ্ট বেগ আছে, সেটিও সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না। সুতরাং তাদের থেকে যে উপাংশগুলো তৈরি হবে সেটিও কিন্তু ফিক্স থাকবে, সেটি সময়ের সাথে সাথে চেঞ্জ হবে না। সো এখানে আমাদের সমস্ত ঘটনাগুলোই হচ্ছে সমবেগের কাহিনী, এখানে কোনো এক্সেলারেশন বা ত্বরণ নাই। তাহলে আমাদের এখানে এই সূত্রটা ইউজ করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকবে। সেটি হচ্ছে, দেখো সরণ একটা ভেক্টর রাশি, বেগও একটা ভেক্টর রাশি। তো ভেক্টরগুলোকে যখন আমি স্কেলার ফর্মে বসাবো, সূত্র বসাবো, এটা কিন্তু শুধু এই চ্যাপ্টারের জন্য না, সকল ক্ষেত্রেই এই কনসেপ্টটা তোমাকে মাথায় রাখতে হবে যে কোনো একটা ভেক্টর রাশিকে আমি যখন স্কেলার ফর্মে, এখানে কিন্তু দেখো ভেক্টর চিহ্ন দেওয়া নেই, আমরা কিন্তু ভেক্টর ফর্মে বসাচ্ছি না, শুধু মান বসাচ্ছি। সো মান বসানোর ক্ষেত্রে একটি ম্যান্ডেটরি শর্ত পূরণ করবা, সেটি হচ্ছে এই সরণটা যে দিকে, ওই দিকে সরণের জন্য আমার কোন বেগটা এই সরণটা ঘটিয়েছে ওই বেগটাকে আইডেন্টিফাই করবা, এবং সরণ এবং বেগ দুইটা ডিরেকশন যেন একই দিকে হয়। অর্থাৎ আমি আরও পরিষ্কার করে বললে, আমি যে সরণটা নিব তোমাকে খুব পরিষ্কারভাবে দেখতে হবে এই পুরো সিস্টেমে ওই সরণটার পিছনে কোন বেগটা কাজ করছে, এখানে তোমাকে সেই বেগটা বসাতে হবে। চলো একটু মিলাই নেই। আমি যদি এ থেকে বি বরাবর এই সরণ বা এই ডিসপ্লেসমেন্টটা চাই, আমি কোন সরণ চাচ্ছি, এ থেকে বি, তাহলে আমি সূত্রে লিখলাম ওই যে এস এর জায়গায় লিখলাম এস, ছোট করে এ বি লিখলাম বোঝার জন্য যে এই সরণটা আমি নিচ্ছি এ বি বরাবর। তাহলে আমি যখনই এ বি বরাবর সরণ নিব তখন কিন্তু আমি শুধু ভি লিখলে হবে না, কারণ ভি কিন্তু যাচ্ছিল এই দিকে, দুই দিকে হয়ে গেল। আমার পুরো নৌকার বেগ কিন্তু আমার এইদিকে সরণের পিছনে কাজ করে নাই, নৌকার বেগের একটা অংশ কাজ করছে। কতটুকু অংশ কাজ করছে? এই যে ভি সাইন আলফা, এই অংশটুকু। তাহলে আমাকে এখানে এস সমান সমান ভিটি ইউজ করতে গেলে বেগ কত লিখতে হবে? লিখতে হবে ভি সাইন আলফা ইন্টু টি। তাহলে দেখো তোমার যদি এ থেকে বি পর্যন্ত এই দূরত্বটা যদি দেয়া থাকে, তাহলে এই দূরত্বর মানটা বসাবা, নৌকার বেগ এবং স্রোতের সাথে তার কোণ এইটা সাধারণত দেয়া থাকে, তো এই মানটা বসায় দিয়ে ক্যালকুলেটর চাপ দিলে কিন্তু তুমি টি পেয়ে যাচ্ছ। এখন বলতে পারো যে স্যার এই টি বের করলাম যেটা, এটা তো এ বি বরাবর দিয়ে বের করলাম, কিন্তু নৌকাটা তো এ থেকে সিতে পৌঁছাচ্ছে, তাহলে এই টাইমটা কি একই কিনা? উত্তর কিন্তু আমি আগেই বলছি যে আমার এখানে নৌকাটা এ থেকে সিতে পৌঁছাতে যে সময়টা লেগেছে, আমরা কিন্তু ওইটুকু টাইমের মধ্যে তার কতটুকু উলম্ব সরণ হয়েছে এবং ওইটুকু টাইমের মধ্যে তার কতটুকু অনুভূমিক সরণ হয়েছে, ঘটনা কিন্তু একই, টাইমও এক। সো আমি এই সরণ দিয়ে যদি টাইম বের করে ফেলতে পারি, এটাই হচ্ছে আমার নৌকাটা এই পার থেকে ওই পারে যাওয়ার প্রয়োজনীয় সময়। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে এইটা দেখো আমরা প্রয়োগ করে এই বরাবর সরণটা দেওয়া থাকলে টাইম বের করব, অথবা টাইম জানা থাকলে আমি সরণটা বের করতে পারবো। আচ্ছা, এবার আসো আমরা এক এক করে কনসেপ্ট ক্লিয়ার করি। আমাদের যদি এবার বের করতে হয় এই বি থেকে সি পর্যন্ত এই দূরত্বটা কত, তাহলে আমি আবারও সেই এস সমান সমান ভিটি সূত্র লিখতে গিয়ে এস বিসি ইকুয়াল টু লিখব। বিসি আমি বোঝাচ্ছি হচ্ছে বি থেকে সি পর্যন্ত এই ডিসপ্লেসমেন্টটা আমি চাচ্ছি। তাহলে আমার এই বরাবর সরণের পিছনে কোন কোন বেগ কাজ করছে বলো? এই বরাবর সরণের পিছনে কোন কোন বেগ কাজ করছে? এক হচ্ছে স্রোত, আরেকটা হচ্ছে নৌকার বেগের একটা অংশ। স্রোত পুরোটাই কিন্তু এই বরাবর, এখান থেকে দেখো স্রোত পুরোটাই ছিল এই বরাবর, আর নৌকার বেগের একটা অংশ কাজ করছে এই স্রোতের দিকে, এবং এই দুইটা বেগ মিলে নৌকাটাকে এই বরাবর সরিয়েছে। সো এইটা সরণ, এটার প্যারালাল, মানে এটা আমরা একই ধরতে পারি, মানে এই দিকের অনুভূমিক সরণটাকে আমি এদিক দিয়ে চিন্তা করতেছি, বি থেকে সি। তো সেটা কত? এখানে নৌকার বেগ এবং স্রোতের বেগের, নৌকার বেগের একটা অংশ এবং স্রোতের বেগ ইন্টু টাইম। তাহলে দেখো স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে, আর এই লাইন থেকে যে টাইমটা বের করব ওই টাইমটা যদি তুমি এখানে বসিয়ে দাও, তাহলে তুমি বি থেকে সি পর্যন্ত এই ডিসপ্লেসমেন্টটা অত্যন্ত সহজে বের করে ফেলতে পারবা। তাহলে তোমাকে এই যে বললাম যে কোনো একটা সরণ দেওয়া থাকলে ওই বরাবর
সূত্র ইউজ করে তুমি আগে টাইমটা বের করবা, তারপরে অন্যদিকে সরণ বরাবর গিয়ে ওই টাইমটা ব্যবহার করে ওই সরণটা বের করে ফেলতে পারবা। আচ্ছা, এখনও যাদের কনসেপ্ট ক্লিয়ার হয় নাই তাদের জন্য আরেকটা লাইন বরাবর দেখি, তাহলে দেখো আমরা আশা করি এর মধ্যে দিয়ে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমাকে যদি এ থেকে সি পর্যন্ত এই দূরত্বটা বের করতে বলতো, তাহলে এই সরণটা কোন বেগের কারণে ঘটছে বলো তো? এ থেকে সি পর্যন্ত এই যে সরণটা, এটা কোন বেগের কারণে ঘটছে? লব্ধি বেগের কারণে। নৌকার বেগ এবং স্রোতের বেগ মিলে যে লব্ধিটা সৃষ্টি হয়েছিল, সেই লব্ধির কারণে এই সরণটা ঘটেছে। তাহলে আমি এই বেগ দিয়ে ইন্টু টি, এটা দিয়ে গুণ করলে আমি এই সরণটা পাবো। তাহলে দেখো অলরেডি আমরা টি পেয়ে গেছি, আর এর মান, লব্ধির মান আমরা শুরুতেই বের করছি, লব্ধির মান। তো এখান থেকে তুমি ক্যালকুলেশন করে এই এ থেকে সি পর্যন্ত সরণটা বের করে ফেলতে পারবা। তাহলে দেখো আমাদের 4টা প্রশ্ন কিন্তু হয়ে গেছে। আমরা লব্ধির মান বের করেছি, লব্ধির দিক বের করেছি, এই পার থেকে ওই পারে যেতে কত সময় লাগে সেটা বের করেছি, এবং এই যে সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে এ বি সি, এই 3টা বাহুর মধ্যে যে কোনো একটা যদি দেয়া থাকে, তাহলে তুমি এটা উপাংশে ভাগ করে নিয়ে, পুরো ব্যাপারটাকে উপাংশে ভাগ করে তুমি ওই একটা সরণ ব্যবহার করে টাইম বের করবা, সেখান থেকে আবার বাকি যে 2টা সরণ আছে সেটা বের করে ফেলতে পারবা। তাহলে আমাদের প্রথম সিচুয়েশনের জন্য যে 4টা প্রশ্ন সেটি কিন্তু হয়ে গেছে। এটা ক্লিয়ার না করা পর্যন্ত তুমি পরের স্টেপে যেও না। যদি এটাতে সমস্যা থেকে থাকে আবার একটু ভিডিওতে পিছনে যাও, এটা দেখে ক্লিয়ার করে দেন সামনে আগাও। চলো এবার চলে যাচ্ছি আমরা আমাদের দ্বিতীয় সিচুয়েশনে। তো দ্বিতীয় সিচুয়েশনটা হচ্ছে, আমি কি বলেছিলাম যে নৌকাটা রওনা দিব এবার হচ্ছে সোজা। তো নৌকাটা আড়াআড়ি বা সোজা বা এবি বরাবর বা প্রস্থ বরাবর এরকম বলা থাকলে তুমি এখানে কিন্তু একটা ইনফরমেশন অটোমেটিক পেয়ে যাচ্ছ, সেটি হচ্ছে আলফার মান এখন হচ্ছে 90 ডিগ্রি। তোমাকে কিন্তু আলাদাভাবে আলফা বলে দিবে না, তোমার এই নৌকাটা সোজা যাচ্ছে মানেই তুমি বুঝে যাচ্ছ যে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। দেন তোমাকে যদি প্রশ্ন করে সেই আবার 4টা প্রশ্ন, লব্ধির মান কত, লব্ধির দিক কত বা কোন দিকে, ওই পারে যেতে কত সময় লাগবে, এবং এই যে 3টা বাহু, 3টা বাহুর মধ্যে একটা দেয়া থাকবে, সেটা থেকে টাইম বের করব এবং সেই টাইমটা ব্যবহার করে বাকি যে বাহু 2টা সেটা বের করব, দ্যাট মিনস সরণ বের করব আর কি। তো এই হচ্ছে 4টা প্রশ্ন এই দ্বিতীয় ক্যাটাগরির জন্য। তো এটার জন্য দেখো আমাদের সেই আগের সূত্রই, এখানে জাস্ট শুধু আলফার মান হচ্ছে কত, 90 ডিগ্রি। স্রোতের বেগ, নৌকার বেগ দেওয়া থাকবে, আলফার মান 90 ডিগ্রি, এটি বসিয়ে দিয়ে তুমি লব্ধির মান বের করতে পারবা। একই সাথে লব্ধির দিক কোন দিকে, থিটার মান বের করতে পারো। এটা একটু উল্লেখ করে দিবে যে স্রোতের সাথে এত ডিগ্রি কোণ করে নৌকাটা অগ্রসর হচ্ছে। সো এখানে ইউ ভি, এবং যথারীতি সূত্র বসানোর ক্ষেত্রে তুমি যেটাকে রেফারেন্স হিসেবে নিয়েছো সেটাকে আলাদা রাখবা। আর এই 2টা হচ্ছে ওই যে কিউর জায়গায় আমরা ভি বসাবো আর পি এর জায়গায় ইউ বসাবো। আলফার মান 90 ডিগ্রি, সো এই মান বসা দিলে তুমি এখানে থিটার মানটা পেয়ে যাবা। আমি ক্যালকুলেশনে যাচ্ছি না, ক্যালকুলেশন তুমি নিজেই করতে পারবা, জাস্ট শুধু কনসেপ্টগুলো ক্লিয়ার করো। তাহলে এটা হচ্ছে 2টা, আর বাকি যে 2টা প্রশ্ন সেটি হচ্ছে আমরা অলরেডি নিশ্চয়ই খুব ভালো করে শিখে ফেলেছি। আমাদের মূল যে কথাটা ছিল সেটা হচ্ছে, আমি যে সরণটা ব্যবহার করব আমাকে দেখতে হবে এই পুরো সিস্টেমে, নৌকাটাকে যদি আমি একটা সিস্টেম হিসেবে চিন্তা করি, তাহলে এই পুরো সিস্টেমটার মধ্যে আমি যে ডিসপ্লেসমেন্টটা চাচ্ছি বা যে সরণটা চাচ্ছি, এই দিকে সরণের পিছনে, এই সরণের পিছনে কোন বেগটা ভূমিকা পালন করছে, কোন বেগ, সেই অনুযায়ী আমি যদি সূত্র তৈরি করি, তাহলে দেখো আমরা খুব সহজেই আমরা এই ওই পারে যেতে সময় লাগবে কত, আর এই 3টা সরণের মধ্যে যে কোনো একটা সরণ দেওয়া থাকলে অপর 2টা সরণ বের করে ফেলতে পারবো। আমি একটা একটা করে তোমাদেরকে একটু আলোচনা করি। দেখো, প্রথমে আমি যখন SAB ব্যবহার করব, তখন নৌকাটার বেগের কোন অংশটা, উলম্ব অংশটা, মানে এই দিকের জন্য যে অংশটা। তো এইখানে আমাদের কিন্তু অংশ না, এবার নৌকা পুরনো বেগটাই কিন্তু আমাদের এই বরাবর। দ্যাট মিনস আলফার মান যদি তুমি 90 ডিগ্রি বসাও, তাহলে সাইন 90 ডিগ্রি কত, 1। তার মানে এটা হচ্ছে S = VT। তার মানে আগের বার যেমন একটা অংশ নিতে হচ্ছিল, এবার কিন্তু একটা অংশ না, নৌকার বেগের পুরো অংশটাই আমাদের এই উলম্ব বরাবর সরণের পিছনে ভূমিকা পালন করছে। আচ্ছা, এবার অনুভূমিক বরাবর সরণের পিছনে কে ভূমিকা পালন করছে দেখো, ওই যে সূত্র যেটা ছিল U + V cos α,
তো এখানে আসলে নৌকার বেগের কোনো অংশই স্রোতের দিকে কাজ করছে না, কারণ হচ্ছে আলফার মান যেহেতু 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি কত, 0। তাহলে এই অংশটা কিন্তু টোটালটাই 0 হয়ে যাচ্ছে, কারণ নৌকাটা সোজাসুজি রওনা দেওয়াতে তার কোনো উপাংশ অনুভূমিক দিকে পড়বে না। তোমরা এই তথ্যটা মনে রাখবা। এখানে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এটা একটু মনে রাখো। দেখো, প্রজেকশন মানে লম্ব অভিক্ষেপ, এটি মানে হলো তুমি একটা বাহুর একটা অভিক্ষেপ যখন ফেলবা, ধরো এইটার যদি একটা ছায়া ফেলো এটার উপর, তাহলে এটার একটা ছায়া পড়বে হচ্ছে জাস্ট এতটুকু দৈর্ঘ্য পড়বে, তাই না? এখন এটাকে যদি তুমি একেবারে 90 ডিগ্রি কোণ করো, তাহলে এই 90 ডিগ্রি কোণ করলে উপর থেকে তুমি যদি একটা লাইট ফেলো, তাহলে দেখো এটা কিন্তু কোনো ছায়া পড়বে না। তার মানে কোনো একটা ভেক্টরের 90 ডিগ্রি কোণে তার কোনো প্রজেকশন পাওয়া যায় না, অভিক্ষেপ পাওয়া যায় না, বা উপাংশ পাওয়া যায় না। সো আমি যদি নৌকাটা সোজা রওনা দেয়, তাহলে তার কোনো প্রজেকশন বা উপাংশ স্রোতের দিকে কাজ করবে না, এটা একটু মনে রেখো। তাহলে এই অংশটা আমাদের যদি 0 হয়ে যায়, তাহলে এখানে শুধু স্রোতের বেগ থাকতেছে। তার মানে এস বিসি ইকুয়াল টু হচ্ছে ইউ ইন্টু টি, এই ক্ষেত্রে মানে সোজা রওনা হওয়ার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই বরাবর আমাদের ওই যে টাইমটা বের করব আমরা এ বি থেকে, সেই টাইমটা যদি বসাও, স্রোতের বেগ বসাও, তাহলে তুমি বি থেকে সি পর্যন্ত এই যে ডিসপ্লেসমেন্ট অর্থাৎ অনুভূমিক বরাবর নৌকাটা কতটুকু সরবে সেটা কিন্তু তুমি বের করে ফেলতে পারতেছ। আর যদি তোমার এখানে এই নৌকাটার এ থেকে সিতে অ্যাকচুয়ালি সে কতটুকু তার ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট যদি বের করতে বলে, তাহলে তুমি এখানে নৌকাটার লব্ধি বেগের মানটা বের করবা। লব্ধির মানটা বের করে সেই লব্ধির সাথে টি গুণ দিলে তুমি পেয়ে যাবা নৌকাটা এ থেকে সি পর্যন্ত তার যে ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা কত। তাহলে 4টে ক্যাটাগরি হয়ে গেল আমাদের। আমরা লব্ধির মান বের করলাম, দিক বের করলাম, ওই পারে যেতে কত সময় লাগবে, এবং ওই পারে যেতে কত সময় লাগবে সেটা বের করার পর আমাদের এই 3টা সরণের মধ্যে যে 2টা সরণ দেয়া থাকবে না, সেই 2টা সরণ কিন্তু আমরা এই বেগের উপাংশ ব্যবহার করে বের করে ফেলতে পারি। আশা করি 2 নম্বর সিচুয়েশনটা বুঝতে পেরেছ। এবার আসো 3 নম্বর সিচুয়েশন। একই ব্যাপার। 3 নম্বর সিচুয়েশনে আমি আগে বলেছি যে আলফার মানটা হবে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি। তো 90 ডিগ্রির চেয়ে যদি বেশি হয়, তাহলে এখানে একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। এইটা কিন্তু তোমাকে একটু ফিল করতে হবে। আমরা দেখো, শুরুতে যখন নৌকাটা কিছুটা অনুকূলে রওনা দিয়েছিল, তখন কিন্তু সে অনেক দূরে গিয়ে পৌঁছেছিল। এখন যখন প্রতিকূলে রওনা দিচ্ছে, তখন দেখো আমাদের লব্ধিটা কিন্তু মানে এই যে বি থেকে সিটা খুব কাছাকাছি। এটা কেন ঘটতেছে আমি একটু তোমাদের ফিল করানোর চেষ্টা করব, যে এটাকে তুমি চোখে দেখতে পাচ্ছ যেন। এরকম যদি ফিল করতে পারো, তাহলে তোমার কিন্তু এই 3য় ক্যাটাগরির কনসেপ্টের মধ্য দিয়ে আমরা আরও 3টা প্রশ্ন তৈরি করব, সেগুলো তুমি সহজে বুঝতে পারবা। আচ্ছা, প্রথমে দেখো, আমরা প্লেন 4টা কোশ্চেনকে সলভ করে ফেলি। এখানে যদি তোমার লব্ধির মান এবং দিক বের করতে বলে, তাহলে ওই সেই সূত্র বসাবো, জাস্ট শুধু আলফার মানটা দেওয়া থাকবে। ধরো 120 ডিগ্রি কোণে রওনা দিচ্ছি, ইউ ভি আলফা জানা থাকলে আর এর মান পাওয়া যাবে, এবং থিটার মানটাও পাওয়া যাবে, যে নৌকাটা আলটিমেটলি কোন দিকে স্রোতের সাথে কত কোণ করে নৌকাটা পৌঁছাচ্ছে ওই পারে। সো এটা আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন আমাদের সেই এই পারের ওই পার থেকে এই পার পর্যন্ত যে ত্রিভুজ তৈরি হচ্ছে এ বি সি, এটার যে 3টা সরণ বা ডিসপ্লেসমেন্ট, একটা উলম্ব সরণ, একটা অনুভূমিক সরণ, আর একটা অ্যাকচুয়াল সরণ, এই 3টার মধ্যে তুমি উদ্দীপককে যথারীতি দেখবা কোনটা দেয়া আছে। দেখো, আমরা এই যে সূত্রগুলো শিখেছিলাম, যেটা দেয়া আছে সেই বরাবর সিস্টেমটার টোটাল যে বেগটা কাজ করতেছে এই সরণের জন্য, সেটা খুঁজে বের করবা কতটুকু বেগ কাজ করতেছে। আমাদের উলম্ব বরাবর সরণের জন্য বেগ কাজ করছে ভি সাইন আলফা, অনুভূমিক বরাবর সরণের জন্য বেগ কাজ করছে হচ্ছে এটা, আর অ্যাকচুয়াল যে সরণ সেটার জন্য হচ্ছে লব্ধি ইন্টু এটা। সূত্র ওই আগেরগুলোই। তো এটা আমরা যথাযথভাবে ব্যবহার করব। আলফার মান যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা এটা বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা আগের মতো বের করে ফেলবো। তো এখানে যে জিনিসটা তোমাকে আমি একটু নোট করতে বলবো, সেটি হচ্ছে তুমি এই সমীকরণটার দিকে একটু খেয়াল করো। এখানে দেখো, অনুভূমিক বরাবর সরণের জন্য আমাদের সূত্র কিন্তু সেই আগেরটাই আছে, ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা। তো প্রথম সিচুয়েশনেও তো ইউ প্লাস ভি কজ আলফাই ছিল। তুমি বলতে পারো তাহলে 3 নম্বর সিচুয়েশনের সাথে প্রথম সিচুয়েশনের মধ্যে পার্থক্য কোথায় তৈরি হলো? মানে আমার সূত্র তো একই। আসলে পার্থক্যটা হচ্ছে
দেখো আমার এই 3 নম্বর সিচুয়েশনে আলফার মানটা কি আছে? আলফার মানটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বেশি। তোমরা জানো যে আলফার মান যদি 90 ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে কসের ভ্যালু হয়ে যায় ঋণাত্মক। 90 ডিগ্রির চেয়ে বেশি হলে 180 ডিগ্রি আগ পর্যন্ত এটা কিন্তু দেখো আমার এখানে দেখো আলফার মানটা যদি 90 ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে কিন্তু কসের ভ্যালু হয়ে যাবে ঋণাত্মক, এবং ঋণাত্মক হয়ে যাওয়াতে এখানে এইটা আসলে কিন্তু প্লাস হিসাবে কাজ করবে না, এখানে এটা আসলে মাইনাস হিসাবে কাজ করবে। অর্থাৎ স্রোতের থেকে এই নৌকার বেগের যে অংশটা, এই অংশটা আসলে বিয়োগ হবে। তার মানে এই চিত্রটা এবার একটু খুব ভালো করে বোঝো। স্রোত নিতে চাচ্ছে এই দিকে, নৌকার বেগের যে অংশ এটা আমি আলফা কোণে এইভাবে ভাগ করেছি, তো এটার আসলে অংশটা যেটা আসবে সেটা হচ্ছে এই দিকে। নৌকার বেগের অংশটা আমি যখন আলফার মানটা বসাবো তখন যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আসলে অ্যাকচুয়ালি তার ভেক্টর ডিরেকশনটা কাজ করবে হচ্ছে এই দিকে। নেগেটিভ হওয়ার কারণে আমাদের এই নৌকার বেগের যে অনুভূমিক অংশটা সেটি কাজ করবে এইদিকে, আর স্রোতের বেগ কাজ করবে এইদিকে। এখন স্রোতের বেগের তুলনায় এইটা 3 রকম ঘটনা ঘটতে পারে। যদি স্রোতের বেগ বেশি হয় তাহলে স্রোতের বেগ থেকে এটা বাদ দেওয়ার পর যতটুকু থাকবে ওইটুকুর বেগের কারণেই কিন্তু নৌকাটার অনুভূমিক সরণ হবে। কেস নাম্বার 1। কেস নাম্বার 2, স্রোতের বেগ এবং নৌকার বেগের এই দিকের যে অংশটা এটা যদি সমান সমান হয়ে যায় তাহলে একই বিন্দুতে সমান দুইটা ভেক্টর, একটা এদিকে আর একটা এদিকে ক্রিয়া করলে অনুভূমিক বরাবর এটার কোনো অংশ থাকবে না, এটা 0 হয়ে যাবে। সুতরাং নৌকাটা ডানেও সরবে না বামেও সরবে না, এটা লক হয়ে যাবে। তখন কিন্তু নৌকাটা সোজা যাবে, একদম সোজা যাবে। এটাই হচ্ছে নৌকাটা সোজা যাওয়ার শর্ত, আমরা পরে আসতেছি এটাতে। আর 3 নম্বর যেটা হতে পারে, যদি স্রোত নৌকার বেগের এই দিকের যে অংশটা এইটাই যদি বেশি হয় স্রোতের তুলনায়, স্রোতের চেয়ে যদি এই দিকের অংশটা বেশি হয় তাহলে কি হবে? তাহলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, দেখো সেই ক্ষেত্রে তার যে অনুভূমিক সরণটা সেটা কিন্তু এই দিকে হবে, এটাকে কিন্তু এই পার থেকে ওই দিকে নিবে না। তখন নৌকাটা এদিক দিয়ে যেতে 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 দেখা যাবে এই যে বি বিন্দু যেটা তার এই দিকে থাকবে। সেক্ষেত্রেও তুমি বিসি দূরত্ব পাবা, কিন্তু সেই বিসি দূরত্ব কিন্তু বি এর এই দিকে। কখন? যদি এই যে নৌকার যে অংশটা, এই অংশটা যদি স্রোতের তুলনায় বড় হয়, এই অংশটা স্রোতের তুলনায় বড় হলে এটার অনুভূমিক সরণটা কিন্তু এই যে যেটাকে তুমি মূলবিন্দু ধরেছো সেটা থেকে এদিকে হবে না, এটা এদিকে হবে। সো এই জায়গাগুলো একটু খেয়াল করবা, তাহলে আমাদের 3 নম্বর সিচুয়েশনটা সহজেই আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এখান থেকে আমাদের মূল যে জায়গাটা দাঁড়ালো সেটা হচ্ছে এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য যদি টাইম বের করতে বলে 3 নম্বর সিচুয়েশনে, তাহলে তুমি আগে দেখবা যে এই কোন ডিসপ্লেসমেন্টটা দেয়া আছে সেই বরাবর বেগের অংশ ব্যবহার করে যথারীতি প্রত্যেকটা সিচুয়েশনেই কাহিনী একই, সেখান থেকে তুমি টাইম বের করবা। আর বাকি যে দুটা সরণ ওই টাইমটা ব্যবহার করে বাকি দুটা সিচুয়েশনের সরণ বের করে ফেলবা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে 3 4 12টা প্রশ্ন সলভ করলাম, এইবার আমি স্পেশাল 3টা প্রশ্ন সলভ করব এই পুরো সামগ্রিক বিষয়ের উপর। এই 3টা প্রশ্ন পরীক্ষাতে একদম ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই 3টা প্রশ্ন আসে। আমরা এতক্ষণ ধরে বেসিক ক্লিয়ার করলাম, এবার পরীক্ষা উপযোগী 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন তুমি ভালো করে বুঝলে দেখবা ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতেই ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসতেছে। আচ্ছা, সেই 3টা স্পেশাল কেস একটু ধৈর্য ধরে শোনো, আমি এই 3টা কেস আলোচনা করছি। আমাদের কেস নাম্বার 1, নৌকাটিকে সোজা অপর পারে যেতে হবে। সোজা নৌকাটাকে যদি সোজা অপর পারে যেতে হয় তাহলে নৌকাটিকে কোন দিকে রওনা দিতে হবে? নৌকাটা সোজা অপর পারে যাওয়ার জন্য কোন দিকে রওনা দিতে হবে? দ্যাট মিনস কোন দিকে রওনা দিতে হবে মানে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে রওনা দিলে নৌকাটা সোজাসুজি অপর পারে পৌঁছাতে পারবে। এখন এই সোজা অপর পারে পৌঁছানো মানে তোমাকে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে লব্ধির যে ডিরেকশন মানে থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে পৌঁছাতে হবে তোমাকে, এটা হচ্ছে তোমার গন্তব্য। মানে তোমাকে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে ওই পারে পৌঁছাতে হবে, এবং তার জন্য নৌকাটাকে কোন দিকে রওনা দিতে হবে। কারণ বুঝতেই পারছো, নৌকা এবং স্রোত দুটো মিলে একটা লব্ধি তৈরি হবে। তুমি লব্ধির ডিরেকশনটা চাচ্ছ সোজা, যেন নৌকাটা একবারে এক্স্যাক্টলি বি বিন্দুতে পৌঁছায়।
এইটার জন্য দেখো আমি এক লাইনেই করে ফেলতে পারবো, তারপরে আমি তোমাকে পুরো প্রসেসটা দেখাচ্ছি, যখন খাতায় অ্যান্সার করবা তখন কীভাবে লিখবা সেটাও আমি দেখা দিব। আমাদের এক লাইনে অ্যান্সারটা হচ্ছে, আমি কিন্তু আগেই বলেছিলাম কন্ডিশন, যে যখন স্রোতের বেগ এবং নৌকার বেগের এই দিকটার অংশ ভি কজ আলফা এই দুইটা সমান এবং বিপরীত হবে। বিপরীত করার জন্য আলফার মানটা 90 ডিগ্রির চেয়ে বেশি করলেই এটা মাইনাস হবে, তার মানে এটা মাইনাস মানে হচ্ছে এই ডিরেকশনে কাজ করতেছে। আর স্রোতের বেগ এইটা সমান হয়ে গেলে দ্যাট মিনস ইউ ইকুয়াল টু হইতে হবে কার সমান, মাইনাস, মানে আমি আলফার মান যেহেতু বসাচ্ছি না, আমাদের প্যাটার্নটা তৈরি করতে গেলে আমাকে এইটার কন্ডিশনটা হবে হচ্ছে ভি কজ আলফা। এখান থেকে আমি আলফা বের করতে পারবো। আলফা যেহেতু বের করবো, সুতরাং আগে একটা মাইনাস দিতে হবে। আমাদের শর্ত হচ্ছে এই দুটো অংশ সমান হইতে হবে এবং বিপরীত হইতে হবে, তাহলে কিন্তু আমার ডানে বামে নড়াচড়া বন্ধ হয়ে গেল। নৌকাটা এদিকেও সরবে না এদিকেও সরবে না, একদম সোজা যেতে সে বাধ্য। এখান থেকে কিন্তু এক লাইনেই সত্য পেয়ে যাচ্ছি, কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ বাই ভি, মানে মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ, মাইনাস উপরে স্রোতের বেগ নিচে নৌকার বেগ। এটাই হচ্ছে সোজা যাওয়ার সত্য। তুমি এক লাইনে অঙ্ক করে ফেলতে পারো চাইলে। সোজা যাওয়ার জন্য কজ আলফা ইকুয়াল টু মাইনাস উপরে স্রোতের বেগ নিচে নৌকার বেগ, সলভ করে ফেললে আলফার যে মানটা বেরোবে সেটাই হচ্ছে তুমি কত কোণে রওনা দিলে সোজা পৌঁছাতে পারবা। তো এইটাকে আমরা যদি একটু পরীক্ষার খাতা উপযোগী করে লিখতে চাই, তাহলে তোমাকে প্রথমে এইটা করতে পারো। এই ট্যান থিটার সূত্র দিয়ে আমরা সূত্র লিখব, থিটার মান 90 ডিগ্রি বসাবো। ট্যান 90 ডিগ্রি যেহেতু অসংজ্ঞায়িত, এটাকে সাইন 90 ডিগ্রি বাই কস 90 ডিগ্রি লিখতে পারি। সাইন 90 ডিগ্রি হচ্ছে 1, কস 90 ডিগ্রি হচ্ছে 0। এটাকে কোনাকুনি গুণ করো, গুণ করলে আলটিমেটলি দেখো ওই ঘটনা ঘুরে ফিরে ওইটাই আসছে, কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। এটা আমাদের কোনো কিছুই করা লাগে না, আমরা এমনিই বুঝতে পারতেছি যে সোজা যেতে হলে আমাদেরকে ডানে বামে লক করে দিতে হবে। ওর এদিকেও যাবে না এদিকেও যাবে না, সোজা যাবে। সো সোজা যাওয়ার জন্য মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। তাহলে এখানে স্রোতের বেগ আর নৌকার বেগ দেওয়া থাকলে তুমি এটা যদি এমসিকিউতেও আসে তুমি 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। যেমন যদি স্রোতের বেগ থাকে আমি দিয়েছিলাম 6 আর এটা দিয়েছিলাম কত 12, তাহলে অ্যান্সারটা কত হবে হচ্ছে মাইনাস হাফ হচ্ছে 120 ডিগ্রির মান, হয়ে গেল অ্যান্সার। অর্থাৎ স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে রওনা দিলে নৌকাটা এই ক্ষেত্রে সোজা পৌঁছাতে পারবে। তো এটা একটা শর্টকাট মনে রাখো, স্রোতের বেগের তুলনায় নৌকার বেগটা যদি দ্বিগুণ হয়, মানে এটা যদি 7 হয় এটা যদি 14 হয়, এটা যদি 8 হয় এটা যদি 16 হয়, মানে দ্বিগুণ হলেই মাইনাস হাফ মানে 120 ডিগ্রি, আলফার মানে 120 ডিগ্রি। সো এইটা তোমার কোনো অঙ্কই করা লাগবে না, তুমি এমসিকিউ দেখলেই অপশন দেখাই ফেলতে পারবা। আচ্ছা, সিকিউতে তোমাকে অবশ্যই দেখাতে হবে প্রত্যেকটা অংশের জন্য যেহেতু নাম্বার আছে, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, প্রত্যেকটার জন্য স্টেপ বাই স্টেপ নাম্বার থাকে। সো এখানে তোমার ডিটেলসটাই করে দেখাতে হবে যদি এটি উদ্দীপকে আসে। আচ্ছা, এখানে একটা তথ্য তোমাদেরকে শেয়ার করি, এটা খুবই ইম্পর্টেন্ট অ্যানালাইসিস করার জন্য। যদি কখনো দেখো যে এটা করার পর তোমার দেখা যাচ্ছে স্রোতের বেগটা বেশি নৌকার বেগের তুলনায়, মানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো স্রোতের বেগ হচ্ছে 14 আর নৌকার বেগ হচ্ছে 12, এটা কি হবে আসলে? এখানে দেখো মাইনাস এত, তার মানে এটা 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। আমরা তো জানি কসের ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকবে। তো এইরকম যদি থাকে তাহলে আসলে এটা ইনভ্যালিড রেজাল্ট দিবে। তুমি যদি ক্যালকুলেটর চাপো তাহলে দেখবা এটা মানে তোমার এরর দেখাচ্ছে। তার মানে এই ঘটনাটা পসিবল না। ঘটনাটা পসিবল হচ্ছে না কেন? স্রোতের বেগ বেশি হলে সমস্যা কি? স্রোতের বেগ নৌকার বেগের থেকে বেশি হলে কিন্তু তুমি সোজা যেতে পারবা না। কেন যেতে পারবা না? সবচেয়ে একটু ফিল করি ব্যাপারটা। দেখো, আমরা যদি এই ব্যাপারটাকে একটু ফিল করার চেষ্টা করি, নৌকার বেগের একটা অংশ দ্বারা স্রোতকে আমি মোকাবেলা করতেছিলাম, স্রোতকে ঠেকাচ্ছিলাম যেন আমি এদিক সেদিক নড়াচড়া না করি। এখন যদি স্রোতের বেগ বেশি হয়ে যায় নৌকার বেগের তুলনায়, তাহলে একটা অংশ তো দূরের কথা, পুরো নৌকার বেগটাকেও যদি অপোজিটে দাও, সেটা দিয়েও তো তুমি স্রোতকে আটকাতে পারতেছো না। স্রোত তোমাকে সরাচ্ছে, তোমাকে এই অনুভূমিক বরাবর সরাচ্ছে। সেই ক্ষেত্রে তুমি কখনোই সোজাসুজি বি বিন্দুতে পৌঁছাতে পারবে না, একটু তোমাকে এদিকে সরতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু নৌকার বেগটাকে অবশ্যই স্রোতের বেগের থেকে বেশি হইতে হবে, নৌকার বেগটাকে বেশি হইতে হবে স্রোতের বেগের থেকে, তাহলেই তুমি সোজা অপর পারে পৌঁছানোর সত্য বের করতে পারবা। ইভেন যদি নৌকার বেগ স্রোতের বেগ সমানও হয়ে যায়,
তাতেও কিন্তু তুমি সোজা পৌঁছাতে পারবা না, কারণ সেক্ষেত্রে নৌকার বেগ এইদিকে, স্রোতের বেগ এইদিকে, নৌকার বেগ অপোজিট দিকে, দুইটা একে অপরকে ক্যান্সেল করে দিবে। সেক্ষেত্রে তুমি কোনো উলম্ব অংশ সৃষ্টি করতে পারতেছো না, যেটা নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাবে, কারণ নৌকার বেগের পুরো অংশটাই কিন্তু স্রোতকে ঠেকাতে ব্যয় হয়ে যাচ্ছে। নৌকার এই যে অনুভূমিক সরণটাকে জিরো করার জন্য নৌকার বেগ পুরোটাকেই দিয়ে দিতে হচ্ছে আমাকে। সেই ক্ষেত্রে যদি সমান হয়, সেই ক্ষেত্রে কিন্তু তুমি সোজা বরাবর থাকতেছো, কিন্তু সোজা আগাইতে পারতেছো না। আগানোর জন্য যে অংশটা, সেই অংশটা তুমি এখানে পাচ্ছ না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই সোজা যাওয়ার জন্য আমরা একটু মাথায় রাখবো যে অবশ্যই স্রোতের তুলনায় নৌকার বেগটা বেশি হতে হবে। আরেকটা জিনিস দেখো, এই ক্ষেত্রে মানে যখন আমি সোজা পৌঁছাচ্ছি, আমি যদি নিশ্চিত থাকি যে আমি সোজা পৌঁছাচ্ছি, সেই ক্ষেত্রে নৌকার বেগের যে অংশটা সেটা কত, ভি সাইন আলফা। এই ভি সাইন আলফা কিন্তু লব্ধি বরাবর কাজ করতেছে। দ্যাট মিনস ভি সাইন আলফাই হচ্ছে এখানে আর এর মান, মানে লব্ধির মানটাই হচ্ছে এখানে এই ক্ষেত্রে, কিন্তু সোজা যাওয়ার ক্ষেত্রে, এটা সকল ক্ষেত্রে লিখো না আবার, সোজা যাওয়ার ক্ষেত্রে এই ভি সাইন আলফাটাই এখানে লব্ধির মান। যদি লব্ধির মান বের করার প্রয়োজন হয়, তাহলে সামান্তরিকের সূত্র ইউজ না করে তুমি এই যদি বলে দেয় যে সোজা যাচ্ছ, বা তুমি বুঝতে পারো যে নৌকাটা এদিকে রওনা দেওয়ার কারণে সে সোজা পৌঁছাচ্ছে, তাহলে কিন্তু তুমি লব্ধির মানটা সরাসরি ভি সাইন আলফা দিয়ে করে ফেলতে পারো। আলফার মান জানা থাকলে এবং ভি এর মান জানা থাকলে তুমি এক লাইনেই এখানে লব্ধির মানটা কত সেটি বের করা যাবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের বিশেষ কেস নাম্বার 1, একটা বেস কেস সলভ করলাম আমরা। আমাদের 2 নম্বর কেস হচ্ছে সর্বনিম্ন সময় আমাকে যদি পৌঁছাতে হয়। দেখো, একটা নৌকা আমরা কিন্তু আগে অ্যানালাইসিস করেছি, সে আলফার মানটা 90 ডিগ্রির চেয়ে কম হতে পারে, 90 ডিগ্রি সমান হতে পারে, 90 ডিগ্রির চেয়ে বেশি হতে পারে। তো বিভিন্নভাবে কিন্তু সে একেবারে 0 ডিগ্রি থেকে শুরু করে 180 পর্যন্ত আলফার মান ভ্যারি করতে পারছে, যে কোনো দিকে রওনা দিতে পারছে। স্রোতের বেগ এবং নৌকার বেগ পরিবর্তন না করে আমাকে আলফার মানের উপর যদি সিদ্ধান্ত নিতে হয় যে নৌকাটা কোন দিকে রওনা দিলে সে এই পার থেকে ওই পারে সর্বনিম্ন সময় পৌঁছাতে পারবে। তোমার কাছে মনে হতে পারে যে নৌকাটা তো তাহলে অনুকূলে রওনা দিলেই মনে হয় তাড়াতাড়ি পৌঁছাতে পারবে, কারণ স্রোত তাকে হেল্প করবে। আসলে কিন্তু তুমি এখানে খেয়াল করো, যদি সে অনুকূলে রওনা দেয় তাহলে সে স্রোতের কারণে ঠেলতে ঠেলতে অনেক দূরে গিয়ে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। আবার প্রতিকূলে রওনা দিলেও কিন্তু দেখো, প্রতিকূলের স্রোতের সাথে ফেস করতে 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 সে তো পৌঁছাবে সোজা, কিন্তু তার টাইম বেশি লেগে যাচ্ছে। আমরা এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে আসলে বুঝবো, তারপরে আমি এটাকে ব্যাখ্যা দিচ্ছি। দেখো, মানে এস এ বি ইকুয়াল টু ছিল হচ্ছে কোন বেগটা কাজ করছে, ভি সাইন আলফা ইন্টু টি। এটাকে তুমি যদি একটু রিঅ্যারেঞ্জ করে রাখো, তাহলে সরণ ডিভাইডেড বাই হচ্ছে বেগ। এখন আমরা তো সরণও চেঞ্জ করছি না, মানে নদীর এই পার থেকে ওই পার, এটা তো চেঞ্জ হবে না, নৌকার বেগও চেঞ্জ হবে না, আর আলফাটা চেঞ্জ করতে যাচ্ছি আমি, নৌকার বেগ চেঞ্জ করতে যাচ্ছি না। তাহলে এই মানটাকে আমি যদি ম্যাক্সিমাম করি, তাহলে আমি টি এর মিনিমাম ভ্যালু পাবো, কারণ এটা যেহেতু ভাগ আছে, ভাগের মানটা যত বড় হবে এই মানটা তত কম হবে। তার মানে টিটাকে যদি আমি মিনিমাম করতে চাই, খেয়াল করো, টিটাকে যদি আমি মিনিমাম করতে চাই, তাহলে আমাকে এই সাইন আলফাকে হইতে হবে হচ্ছে ম্যাক্সিমাম। তো সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়, 1। কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রি। দ্যাট মিনস আলফা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তার মানে তুমি ডানে বামে কোনো দিকেই না, একেবারে সোজাসুজি যদি রওনা হও, তাহলে তুমি হয়তো সোজা পৌঁছাতে পারবা না, তুমি হয়তো এই কোনাকুনি চলে যাবা, বাট তুমি সর্বনিম্ন সময়ে অপর পারে পৌঁছাতে পারবা। তাহলে একটি নৌকা সোজা অপর পারে যাওয়ার জন্য আমরা একটা শর্ত দেখেছি 1 নাম্বার সিচুয়েশনে। আর আমি যদি সোজা না যেতে চাই, যে আমার সোজা যাওয়ার দরকার নেই, তাড়াতাড়ি যাওয়া দরকার, সেই ক্ষেত্রে আমাকে রওনা দিতে হবে সোজাসুজি, কিন্তু আমি পৌঁছাবো হচ্ছে এখানে। তাহলে মিনিমাম টাইমে আমাকে অপর পারে পৌঁছানোর শর্ত হচ্ছে এটা, তোমার সোজা রওনা দিতে হবে, এটার মান 1 হইতে হবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শর্ত, দ্বিতীয় স্পেশাল কেস। 3 নম্বর স্পেশাল কেস হচ্ছে আমাদের এই সর্বনিম্ন দূরত্ব বের করতে বলে। অনেক সময় বলে যে এটার সর্বনিম্ন দূরত্ব কত, সর্বনিম্ন দূরত্বটা বের করতে হবে। তো সর্বনিম্ন দূরত্বটা বের করার জন্য আমাদের কিন্তু এখানে টাইমটা জানা থাকতে হবে, যে এই পারে যেতে কত সময় লাগছে। এই টাইমটা জানা না থাকলে আমি সর্বনিম্ন দূরত্ব বের করতে পারবো না। সেই ক্ষেত্রে তুমি কোনো না কোনোভাবে দেখবা যে টাইমটা দেয়া আছে বা বের করা যাচ্ছে, এটার সাহায্যে টাইমটা যদি বের করতে পারো। আর আমরা জানি যে
সর্বনিম্ন দূরত্ব মানে হলো নৌকাটা সোজা যেতে হবে, মানে আমরা জানি যে দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্ব হয় হচ্ছে তাদের মধ্যে শর্টেজ ডিস্টেন্স যেটা, মানে সরণ যেটা, অর্থাৎ এ থেকে বি হচ্ছে এই পার থেকে ওই পারে যাওয়ার সবচেয়ে কম দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব। তাহলে সেটা আমরা বের করতে পারি হচ্ছে এই যে ভি সাইন আলফা ইন্টু টি দিয়ে। আলফার মান কীভাবে বের করতে হবে, সর্বনিম্ন মানে আমি সোজা যাওয়ার ক্ষেত্রে আলফা কত হবে সেটি কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি স্পেশাল কেস প্রথমটাতে। তাহলে সেখান থেকে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এইটা বের করে ফেলতে পারবো। আরেকটা জিনিস একটু শিখে রাখো, এটা অনেক সময় কাজে লাগে, সেটা হচ্ছে তুমি যখন সোজা যাচ্ছ, এখানে দেখো স্রোতের বেগটাকে যদি আমি প্যারালাল শিফট করে এখানে নিয়ে বসাই, নৌকার বেগটাকে যদি আমি এইভাবে রাখি, তাহলে নৌকার বেগ স্রোতের বেগ এটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে এখানে দেখো এই ভিটা হচ্ছে এখানে অতিভুজ, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা এই তিনটার মধ্যে যে কোনো দুটা জানা থাকলে অপরটা বের করা যাবে। এটা হচ্ছে সোজা যাওয়ার ক্ষেত্রে, তো এই হচ্ছে আমাদের এই সর্বনিম্ন দূরত্বর ক্ষেত্রে আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারি। এটা শুধু মান বসাবা এখানে, নৌকার বেগ, স্রোতের বেগ এবং হচ্ছে লব্ধি, এই মানটা বসিয়ে মানে যে কোনো দুটা দেওয়া থাকলে অপরটা বের করা যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে আমাদের এই নৌকা পারাপার সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলোর টোটাল বিষয়টা আমরা ব্যাখ্যা করলাম। তো এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে আমার মনে হয় তোমাদের এই নৌকা পারাপার সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো তোমরা সহজেই সলভ করতে পারবে। সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।